জয় হিন্দ। গোল্ড অর্থাৎ সোনা এমন একটি বস্তু যা পুরুষের কাছে অ্যাসেট আর নারীর কাছে তার অহংকার। তাই সোনার মূল্য অপরিসীম। বিয়ে হোক বা অন্নপ্রাশন, সোনার জিনিস দিয়ে আশীর্বাদ করাটা মধ্যবিত্তের কাছে গর্বের ব্যাপার। কিছু ব্যক্তি বা নারীর কাছে মাত্রাতিরিক্ত সোনার অলংকার পরাটা তার ফ্যাশন স্ট্যাটাস। একটা সময় সোনা মধ্যবিত্তের কাছে ইনভেস্ট করার একটা সেফ জায়গা ছিল। তবে বর্তমানে সোনার ক্রমবর্ধমান দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের কাছে সোনা এখন নাগালের বাইরে চলে গেছে। ভারতবর্ষে 2014 সালে প্রতি 10 গ্রাম সোনার মূল্য যেখানে 26,700 টাকা ছিল, এখন 10 বছর পর সেই সোনার দামই প্রায় 3 গুণ বেড়ে 71,400 টাকা হয়ে গেছে। এমনকি কোভিড-19 পরবর্তীকালে যখন সকলের আর্থিক অবস্থা সংকটজনক, যখন অন্য পণ্য বা ধাতুর দাম খুব কম মাত্রায় বৃদ্ধি পেয়েছে, সেখানে সোনার মূল্য ক্রমশ তরতরিয়ে বেড়েই চলেছে। এখন প্রশ্ন হলো, কেন সোনার দাম এইভাবে বৃদ্ধি পাচ্ছে? আগামী দিনে সোনার দাম কি কম হতে পারে? আমেরিকার কোন পলিসির জন্য সোনা ক্রমশ দুর্মূল্য হয়ে যাচ্ছে? সোনা কিভাবে বিশ্বের মানচিত্রকে বদলে দিতে চলেছে? আজ এই নিয়ে দু চার কথা বলবো। তার আগে যথারীতি একটি প্রশ্ন করছি, দেখুন উত্তরটা জানা আছে কিনা। আজকের আলোচনার সাথে যেহেতু জিওপলিটিক্সের সম্পর্ক রয়েছে, তাই জিওপলিটিক্স থেকেই আজকে প্রশ্ন করছি। প্রশ্ন হলো, সম্প্রতি ভারত আর রাশিয়া কোন দেশের একটি এয়ারপোর্টের ম্যানেজমেন্টের দায়িত্ব 30 বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে? অপশন হলো এ শ্রীলঙ্কা, বি বাংলাদেশ, সি ভুটান, ডি নেপাল। প্রশ্নের উত্তর দেব পর্বের শেষে। চলুন তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। অর্থনীতির ভাষাতে কোনো একটি পণ্যের দাম তখনই বৃদ্ধি পায় যখন সেই পণ্যটির চাহিদা বেড়ে যায়, কিংবা সেই পণ্যটির অপ্রতুলতা দেখা দেয়। মানে মার্কেটে যদি ডিমান্ড বেড়ে যায় এবং ডিমান্ডের তুলনায় যদি সাপ্লাই কমে যায়, তখনই একটি পণ্যের দাম বৃদ্ধি হয়। এছাড়াও আরও নানা কারণ রয়েছে, যেমন ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়া, ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাওয়া, যুদ্ধ লেগে যাওয়া ইত্যাদি। তবে এগুলি গৌণ কারণ। প্রধান কারণ হলো ডিমান্ড এবং সাপ্লাই। অর্থাৎ সোনার দাম বৃদ্ধির মূল কারণ হচ্ছে হয় তার ডিমান্ড বেড়ে গেছে, নয়তো তার সাপ্লাই কমে গেছে। এখন এর মধ্যে কোনটা হয়েছে? যদি সাপ্লাইয়ের দিকটা আগে দেখি, তবে আমরা দেখতে পাই যে সোনার সাপ্লাইয়ে কোনো খামতি নেই, বরং দিনকে দিন তার সাপ্লাই বেড়েই চলেছে। তার মানে সাপ্লাইয়ের জন্য সোনার দাম বাড়ছে না। তাহলে পড়ে থাকছে ডিমান্ড অপশন। তার মানে সোনার ডিমান্ড নিশ্চয়ই আগের থেকে বেড়ে গেছে, তাই তো? একদম ঠিক ধরেছেন। সোনার ডিমান্ড দিনকে দিন ক্রমশ বেড়েই চলেছে। সেই কারণেই সোনার দাম কমছে না। এখন প্রশ্ন হলো, কোভিড-19 পরবর্তীকালে যখন মধ্যবিত্তের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে, তখন সোনার ডিমান্ড এত কারা করছে? এর উত্তর হলো প্রতিটি দেশের সরকার। প্রতিটি দেশ তার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে সোনার পরিমাণ ক্রমশ বৃদ্ধি করে চলেছে। সেই কারণেই সোনার দাম কিছুতেই কমছে না। এখন প্রশ্ন হলো, প্রতিটি দেশ তার ফরেক্সে কেন সোনার পরিমাণ বৃদ্ধি করছে? এটা বোঝার আগে আসুন জেনে নিই ইন্টারন্যাশনাল ট্রেড কিভাবে সংগঠিত হয় এবং আমেরিকার ডলার নীতি কিভাবে অন্য দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। ইন্টারন্যাশনাল ট্রেডে কারেন্সি হিসেবে মাত্র 5টি কারেন্সি গ্রহণযোগ্য। সেটা হলো 1 আমেরিকান ডলার, 2 ইউকের পাউন্ড, 3 ইউরোপের ইউরো, জাপানের ইয়েন এবং চীনের ওয়ান। এই 5টি কারেন্সি দিয়ে আপনি যে কোনো দেশের সাথে ট্রেড করতে পারবেন। তবে ইউরো আর পাউন্ড কেবলমাত্র ইউরোপিয়ান দেশগুলি ব্যবহার করে। চীনের ওয়ান আর জাপানের ইয়েন 2-4টি দেশ ব্যবহার করে। বাদবাকি পৃথিবীর সব দেশই আমেরিকান ডলার ব্যবহার করে থাকে। এখনও গ্লোবাল ট্রেডের 78% ট্রেড হয় আমেরিকান ডলার দিয়েই। এই 5টি কারেন্সি ছাড়া আর যেটি দ্বারা ইন্টারন্যাশনাল ট্রেড করা যায় সেটা হলো গোল্ড অর্থাৎ সোনা। একটি দেশ আগের উল্লেখিত 5টি কারেন্সি ছাড়া কেবলমাত্র সোনার বিনিময়েও ইন্টারন্যাশনাল ট্রেড করতে পারে। আগেই জানালাম যে এখনো গ্লোবাল ট্রেডের 78% ট্রেডই হয় আমেরিকান ডলার ব্যবহার করে। যেহেতু এখনো বকলমে আমেরিকাই সুপার পাওয়ার, তাই আমেরিকা নানা অছিলায় যে কোনো দেশের বিরুদ্ধে নানা স্যাংশন লাগিয়ে সেই দেশের ডলারকে ডিঅ্যাক্টিভ করে দেয়। মানে ওই দেশটি আর ডলার ইউজ করে কোনো ইন্টারন্যাশনাল ট্রেড করতে পারে না। এমনকি ওই দেশের ডলারও বাজেয়াপ্ত করে নেয় আমেরিকা, যেমনটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় রাশিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম।
অপরদিকে আমেরিকা যখন খুশি তার ডলার কম বেশি প্রিন্ট করে বিশ্বের অন্য কারেন্সির ভ্যালুকে কম বেশি করে দিতে পারে। অর্থাৎ আমেরিকা ডলারকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। আজ প্রতিটি দেশ আমেরিকার এই দাদাগিরির শিকার। তাই আজ পৃথিবীর সব দেশ ডলারাইজেশনের দিকে এগোচ্ছে। অর্থাৎ ডলার ব্যবহার না করেও কিভাবে একটি দেশ অন্য দেশের সাথে ট্রেড করতে পারে তার বিকল্প পথ খুঁজে চলেছে। ভারতের মতো দেশ তার প্রতিবেশী দেশগুলির সাথে লোকাল কারেন্সি দিয়ে ট্রেড শুরু করে দিয়েছে। কোনো কোনো দেশ নস্ত্রবস্ত্র সিস্টেমের মাধ্যমে খুব সামান্য হলেও ইন্টারন্যাশনাল ট্রেডিং শুরু করেছে। বাদবাকি যে দেশগুলি বর্তমানে ডলার ব্যবহার করতে পারছে না, যেমন রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান ইত্যাদি দেশগুলি ইন্টারন্যাশনাল ট্রেড করার জন্য গোল্ড ব্যবহার করছে। এখন একটি স্বাভাবিক প্রশ্ন হলো, ডলার ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা তো মাত্র হাতে গোনা কয়েকটি দেশের ওপর রয়েছে, তার জন্য কি সারা পৃথিবীতে সোনার দাম এত বেড়ে যাচ্ছে? উত্তর অবশ্যই না। আগেই বলেছিলাম প্রতিটি দেশ তাদের গোল্ড রিজার্ভ বাড়িয়ে চলেছে। এই গোল্ড রিজার্ভ বাড়ানোর দুটি প্রধান কারণ আছে। প্রথমটি অবশ্যই ডলারের আধিপত্যকে খর্ব করা, ডলার নির্ভরতার হাত হতে নিজেদেরকে রক্ষা করা, যাতে ভবিষ্যতে আমেরিকার বিরাগভাজন হলে পুরো ফরেন রিজার্ভের সব ডলার অকেজো হয়ে না পড়ে। দ্বিতীয় কারণটি হলো, আগের উল্লেখিত 5টি কারেন্সি ছাড়াও যেহেতু সোনার বিনিময়ে ইন্টারন্যাশনাল ট্রেড করা সম্ভব, তাই ফরেক্সে যতটা সম্ভব সোনার পরিমাণ বাড়িয়ে রাখা। এছাড়া সোনা ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর হতে লোন পেতেও সাহায্য করে। দেশের সরকারের ন্যায় প্রতিটি দেশের বড় বড় শিল্পপতিরাও আজ ডলারের বিকল্প হিসেবে সোনা মজুত করে চলেছে, যাতে দেশ বড় কোনো কনফ্লিক্টে জড়িয়ে পড়লে তাদের হাতেও ডলারের বিকল্প কোনো আর্থিক ব্যবস্থা মজুদ থাকে। মানে তারা সোনার বিনিময়ে আগের মতোই যেন ট্রেড করতে পারে। সেই কারণে বড় বড় শিল্পপতিরাও এখন গোল্ড রিজার্ভ বাড়িয়ে রাখছে। অর্থাৎ সোনার দাম বাড়ার কারণ হলো, আগে যেমন মধ্যবিত্তরা সোনা কিনতো, এখন সেই ট্রেন্ডটা উচ্চবিত্তদের কাছে, বিশেষ করে বড় বড় শিল্পপতিদের হাতে চলে গেছে। সেই সঙ্গে প্রতিটি দেশ তার ফরেক্সে ডলারের পরিমাণ কমিয়ে তুলনামূলকভাবে সোনার পরিমাণ বাড়িয়ে তুলছে, যাতে ভবিষ্যতে তার গচ্ছিত ডলার কোনোভাবে মূল্যহীন হয়ে না পড়ে। আমেরিকা ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও আজ পর্যন্ত আমেরিকা কোনো দেশের অর্থ আত্মসাৎ করেনি। তাহলে সব দেশ কেন ডিডলারাইজেশনের দিকে ঝুঁকছে? কেনই বা গোল্ড রিজার্ভ বাড়িয়ে চলেছে? কোনো একটি দেশ যদি ক্রমাগত এই গোল্ড রিজার্ভ বাড়িয়ে চলে, তাহলে সেটা কিসের ইঙ্গিত বহন করে? কোনো একটি দেশ তখনই ক্রমাগত গোল্ড রিজার্ভ বাড়িয়ে চলে যখন সে বড় কোনো কনফ্লিক্টে যাবার প্রস্তুতি নেয়। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4-5 বছর আগে থেকেই তার গোল্ড রিজার্ভ ক্রমশ বাড়িয়ে তুলছিল, অন্যদিকে ডলারের পরিমাণ কমিয়ে আনছিল। রাশিয়া জানতো ইউক্রেনকে আক্রমণ করলে তার ডলার সিজ হয়ে যাবে, ইন্টারন্যাশনাল ট্রেডে ডলার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এই সমস্যার সমাধানের জন্য রাশিয়া আগে থেকেই গোল্ড রিজার্ভ বাড়িয়ে তুলছিল, যার ফলে আমেরিকা সহ সমগ্র ইউরোপের কড়া স্যাংশনের মধ্যে পড়েও রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েনি। রাশিয়ার দেখানো পথে হাঁটতে চলেছে চীনও। গত 1 দশকের কম সময়ের মধ্যে চীনও তার ফরেক্সে সোনার পরিমাণ দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি করেছে। আগামী দিনে চীনও যে বড় কিছু করতে চলেছে তা এই গোল্ড রিজার্ভই বলে দেয়। একইভাবে ভারতও তার গোল্ড রিজার্ভ ক্রমশ বৃদ্ধি করে চলেছে। তবে ভারত কোনো কনফ্লিক্টে যাওয়ার জন্য নয়, উদ্ভূত জিও কনফ্লিক্ট পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সে তার গোল্ড রিজার্ভ বাড়িয়ে চলেছে। কনক্লুশনে যাবার আগে এই চার্টটি ভালোভাবে লক্ষ্য করুন। দরকার হলে পজ করে চার্টটি দেখে নিন। এতে বিশ্বের প্রথম 10টি দেশের গোল্ড রিজার্ভ দেখানো হয়েছে। বর্তমানে কোন দেশের কাছে কত সোনা রয়েছে এবং তার নেট ভ্যালু কত তা দেখানো হয়েছে। এই চার্ট অনুযায়ী প্রথম 6টি দেশের কাছে 2000 টনের বেশি সোনা রয়েছে, যার মধ্যে চীন রয়েছে। চীন তার গোল্ড রিজার্ভ খুব দ্রুত বৃদ্ধি করে চলেছে, ফলে আগামী দিনে চীন তাইওয়ান কিংবা চীন ভারত সংঘাত অনিবার্য হতে চলেছে, যা বিশ্বের মানচিত্রকে বদলে দিতে চলেছে। অর্থাৎ সোনার দাম বৃদ্ধি কেবলমাত্র একটি কারণের জন্য নয়, এর পেছনে ডলারাইজেশনের মতো ক্যাম্পেন, বড় বড় শিল্পপতিদের সোনাতে ইনভেস্টমেন্ট, গোল্ডের বিনিময়ে ইন্টারন্যাশনাল ট্রেড, যুদ্ধের প্রস্তুতি ইত্যাদি নানা দিক রয়েছে। তাহলে আগামী দিনে কি সোনার দাম কমার কোনো লক্ষণ নেই? আপাতত জিওপলিটিক্স যেভাবে এগোচ্ছে তার উপর ভিত্তি করে তো বলাই যায় যে আগামী দিনেও সোনার দাম কমার কোনো সম্ভাবনা নেই।
বরং চীন যেভাবে দ্রুতগতিতে তার গোল্ড রিজার্ভ বাড়িয়ে চলেছে, তাতে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়াতে অদূর ভবিষ্যতে বড় কোনো কনফ্লিক্ট তৈরি হতে চলেছে। এদিকে রাশিয়া ইউক্রেন, হামাস ইসরায়েল যুদ্ধ অব্যাহত। ইরান ইসরায়েল কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। এই রকম অস্থির একটি বিশ্বে সবাই চাইছে গোল্ড রিজার্ভ মজুত করে রাখতে, যাতে যে কোনো পরিস্থিতিতে দেশের অর্থনীতি ভেঙে না পড়ে। ফেরা যাক প্রশ্নোত্তর পর্বে। প্রশ্ন ছিল, সম্প্রতি ভারত আর রাশিয়া কোন দেশের একটি এয়ারপোর্টের ম্যানেজমেন্টের দায়িত্ব 30 বছরের জন্য লিজ নিয়েছে? সঠিক উত্তর হলো অপশন এ, শ্রীলঙ্কা। বস্তুত শ্রীলঙ্কার হাম্বানটোটা নেভাল পোর্ট এবং এয়ারপোর্ট চায়না তৈরি করে দেয়। শ্রীলঙ্কা এই নেভাল পোর্ট এবং এয়ারপোর্টের জন্য চায়নার হতে বড় মাপের লোন নেয়। চায়নার কোম্পানি এই পোর্ট দুটি তৈরি করে, কিন্তু দুটি পোর্টই একটি ফেইল্ড প্রজেক্টে পরিণত হয়, কারণ নেভাল পোর্টে কোনো জাহাজ ডক করতেই আসে না, তেমনি এয়ারপোর্টে কোনো বিমান ওঠানামা করে না। ফলে শ্রীলঙ্কা চায়নার ডেপ্ট ট্র্যাপে ফেসে যায়, যার ফলে চায়নাকে 99 বছরের জন্য নেভাল পোর্টটিকে লিজে দিয়ে দিতে হয়। এই পোর্ট দুটির বিজনেস ভ্যালু না থাকলেও এর স্ট্র্যাটেজিক ভ্যালু অপরিসীম, বিশেষ করে ভারতের কাছে। তাই ভারত দীর্ঘদিন ধরেই চাইছিল, নেভাল পোর্টটি তো হাতের বাইরে চলে গেছে, অন্তত এই এয়ারপোর্টটি তার কন্ট্রোলে থাকুক। সেই লক্ষ্যে ভারত সফল হয়েছে। ভারত আর রাশিয়া যৌথভাবে এখন থেকে এই এয়ারপোর্টের সমস্ত ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাবে আগামী 30 বছরের জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।